নাগরিক বার্তার এই মুহূর্তের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে যে আমরা খুবই চিন্তিত, কিছুটা বিস্মিত হচ্ছি, কিছুটা ভাবাচ্ছে যে আজকে অনেকগুলো অনলাইন পোর্টালে পড়ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ যারা বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে ঢাকা সহ সারা দেশেই বিভিন্ন জেলা বিভাগীয় শহরগুলোতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, অগ্রভাগে থেকেছে, কেউ কারাবন্দী হয়েছিল, কেউ বেদম প্রহারের শিকার হয়েছে, তাদের মধ্যে স্পষ্ট বিভক্তি চলে এসেছে। এটা আমার কথা না, এটা সত্যি বলছে আমার কথা না। এবং এটা এতদিন পর্যন্ত বোঝা যেত যে কোনো বিভক্তি নাই, কারোর সাথে কারো ভুল বোঝাবুঝি নেই, তারা একই সুরে একই কথা বলছে। আমরা প্রথম দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা নাগরিক অধিকার কমিটি হল এবং ছাত্র নেতৃবৃন্দ থেকে 3 জন আমাদের সরকার উপদেষ্টা হয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম। আচ্ছা, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত। আমরা দেখলাম সার্জিস ছিলেন, সার্জিস চলে গেলেন জুলাই স্মৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক, সেখান থেকে তিনি সরে গেলেন। নাগরিক অধিকার কমিটি হলো, নাগরিক অধিকার কমিটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি সভাপতি বা আহ্বায়ক এবং আক্তার হচ্ছেন তার সদস্য সচিব। আমরা দেখলাম হঠাৎ করে যে মুখ্য সার্জিস নাগরিক অধিকার কমিটিতে গেল। অনেকদিন আগে থেকে 2 মাস এই সরকার, নতুন সরকার আসার পর 5 আগস্টের পট পরিবর্তনের পর কিন্তু বারবার শুরু থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা আলোচনা করছিলাম, কিন্তু ছাত্র নেতৃবৃন্দ এবং অনেকে বলছে না, কোনো রাজনৈতিক দল করার কোনো কথা ভাবছে না, কেউ করছে না। কিন্তু আলামত কি তা বলেছে? আলামত তা বলেনি। আলামত বলছিল রাষ্ট্র নির্মাণে ছাত্ররা সংযুক্ত হয়েছে, যুক্ত হয়েছে। কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলেছেন ছাত্ররা দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছে এবং এই 53, 52, 53, 54 বছর 53 বছর বাংলাদেশে যেটা চা হয়নি, এবার ছাত্ররা সেটা করেছে, এই সুযোগ মিস করা যাবে না। এবং তিনি চেয়েছেন ছাত্ররা রাজনৈতিক দল করুক, রাষ্ট্র পরিচালনায় যুক্ত হোক। তিনি সুন্দরভাবে বলেছেন, তার মনের মধ্যে কোনো ধরনের কোনো রাগ ঢেক রেখে বলেননি। প্রশ্ন হচ্ছে, যখন রাজনৈতিক দলটি করতে যাচ্ছে, অনেকগুলো প্রশ্ন তখন আসছে, এই রাজনৈতিক দল করা কি এত সহজ কিনা, একটি রাজনৈতিক দল করতে গেলে প্রচুর অর্থ লাগে, প্রচুর লোকবল লাগে, এত কিছু তাদের আছে কিনা, তাহলে ছাত্ররা পড়াশোনা করবে না, ছাত্ররা কি তাহলে সরাসরি এখন রাজনীতির মধ্যে ঝাঁপে গেল? অবশ্যই সমস্যা নেই, কারণ ছাত্ররা তো একটা বিরাট পরিবর্তন এনেছে, তারা রাষ্ট্র নির্মাণের জন্যই তারা অনেকে জীবন দিয়েছে, রাষ্ট্রকে তারা মেরামত করার কথা বলেছে। কিন্তু সমস্যাটা আমি সেটাও বলছি না, সমস্যাটা হচ্ছে ঠিক তাদের মধ্যে বিভেদটা কেন হলো। এই বিভেদটা যদিও আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের মুখ্য সংগঠক বা মুখপাত্র আমি যেই বলি, উমামা, তিনি বলেছেন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। তার কথাটা অনেক চিন্তার মধ্যে খানিকটা হলেও আমাদেরকে চিন্তামুক্ত করে। প্রশ্নটা হচ্ছে এই কারণে আরও বেশি জোরালো হয়েছে, যখন একদিকে আমরা দেখছি নাগরিক অধিকার কমিটি থেকে নতুন রাজনীতি বা বৈষম্যবিরোধী নতুন রাজনৈতিক দল হচ্ছে, যখন খুব আলোচনা যে বর্তমান সরকারের যে উপদেষ্টা রয়েছে নাহিদ ইসলাম, তিনি ফেব্রুয়ারির শেষ নাগাদ পদত্যাগ করে রাজনৈতিক দলের দায়িত্ব প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেবেন বা নিতে পারেন। তিনি বলেছেন যদিও গতকালকে যে এখনও চিন্তাভাবনা চলছে, এখনও চূড়ান্ত হয়নি, কিন্তু গণমাধ্যম সূত্রের খবর বা বিভিন্ন জায়গার খবর যে নাহিদ ইসলাম তিনি রাজনৈতিক নতুন দলের প্রধান হচ্ছেন। এবং তিনি সরকার থেকে, যেহেতু আগে থেকেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক দলও বলেছে যে সরকারের থেকে রাজনৈতিক দল করলে এটা আসলে মানুষ ভালোভাবে নেবে না, এবং এটা উপদেষ্টারাও এটা ভালো বলেছেন এবং নাহিদ ইসলাম নিজেও বলেছেন সরকারের থেকে রাজনৈতিক দল করবে না, করলে তিনি পদত্যাগ করেই করবেন। তাহলে পদত্যাগ করেই যখন রাজনৈতিক দল করছে, এখন প্রশ্ন হচ্ছে তার সদস্য সচিব বা সেক্রেটারি কে? এটি নাম এসেছে 3 জনের, যে নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি আক্তার নাকি সার্জিস আলম। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যখন এটি আলোচনা তুমুল জল্পনা কল্পনা হচ্ছে কে হবে, তাদের মধ্যেই নাকি এখনও 3 জনের মধ্যে ঐক্যমত হচ্ছে না, ঠিক সেই সময় আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আরও যারা সমন্বয়ক ছিলেন বা সহ সমন্বয়ক ছিলেন,
জনাব আবু বাকের মজুমদার এবং কাদের সহ অনেকেই মধুর ক্যান্টিনে 17 ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলন করে তারা বললেন স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ সফল, এরকম বাংলাদেশ নিয়ে একটা স্লোগান ধারণ করে তারা একটি নতুন সংগঠনের ঘোষণা নিয়ে আসছেন। খুব প্রশ্ন জাগে, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে হঠাৎ করে কেন তারা আরেকটা প্ল্যাটফর্ম করতে চাচ্ছে। কারণ একটা মিলিত শক্তি থেকে যখন আরেকটা দুই ভাগ হয় তখন স্বাভাবিকভাবেই কেউ চাইবে না তাদের কোনো অংশে, কারণে তারা যখন রাজনৈতিক দল করবে মানে নির্বাচন করবে, সেই জায়গায় নির্বাচনে খুবই শক্ত, বাংলাদেশে এই মুহূর্তে অসম্ভব জনপ্রিয় শক্তিশালী প্রতিপক্ষ মানে প্রতিদ্বন্দ্বী যেই নির্বাচন করতে বিএনপি অসম্ভব জনপ্রিয় এবং শক্তিশালী দল, সেখানে নিজেদের মধ্যে শক্তি ক্ষমতা কমিয়ে দুই ভাগ হয়ে যাওয়াটা কি, এইটা কি আমরা ধরে নিতে পারি কিনা যে তাদের মধ্যে এক ধরনের ঐক্যমত নাই বা তাদের মধ্যে দ্বিমত হয়েছে বা এজন্য তারা দুটি ধারায় বিভক্ত হলো কিনা। এই প্রশ্নটা আরও বেশি জোরালো হলো দুটো জায়গা থেকে। যদিও উমামা দাবি করেছে যে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নাই বা তাদের মধ্যে কোনো বিভেদ নেই, এবং উমামা পরিষ্কার করে বলেছে যে আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে যার যেখানে যেটা ভালো করছে, কিন্তু আমরা সবাই আসলে রাষ্ট্র বিনির্মাণেই কাজ করছি, তিনি চমৎকার বলেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আবার যখন দেখলাম লক্ষ্মীপুরে ঠিক একদিন আগে যখন বৈষম্য বিরোধী একটি কমিটি হলো, তার পরের দিনই মানে বেশিরভাগ ইয়েরা পদত্যাগ করেছে একটা দাবি করে যে এখানে সদস্য সচিব এবং অন্যান্য নেতা যাদেরকে রাখা হয়েছে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের বাইরে কেউ থাকতে পারবে না। বাইরে কেউ থাকতে পারবে না কি তার মানে কি ধরে নেওয়া হচ্ছে যে এখানে এমন কারো উপস্থিতি রাখা হয়েছিল যেটা একটা বিশাল বড় অংশকে সংক্ষুব্ধ করেছে এবং এই কমিটি থেকে পদত্যাগ করে তারা পাল্টা একটা কমিটি করার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। লক্ষ্মীপুরের ঘটনাটাকে আরও বিচ্ছিন্ন ঘটনা ধরে নিতে পারতাম যদি চিটাগাংয়ের ঘটনাটা মানে 18 ফেব্রুয়ারি চিটাগাংয়ের ঘটনাটার ফুটেজ না পেতাম। খুবই বিস্ময়কর। কিছুদিন আগে হান্নান মাসুদ সেখানে গিয়েছিলেন, সেখানেও এক ধরনের কিছু একটা গ্রুপ হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে উঠেছিল, যদিও আমরা এটা পরে জানতে পেরেছি যে এখানে একটা ভিতর থেকে কিছু কেউ হয়তো বা পছন্দ করছে না রাফিকে, সমন্বয়ক রাফিকে বা ইয়েকে, কারণ কিন্তু এবার আজকে রীতিমতো বিস্ফোরণ ঘটনার মতো বিস্ফোরণ ঘটিয়েছে কয়েকজন স্বনামে যারা নিজেদেরকে দাবি করেছেন যে তারা পীর চট্টলার ওই সময়ের আন্দোলনের তারা সমন্বয়ক তারা তাদের দাবি হচ্ছে তাদেরকে সেখানে কেন্দ্র থেকে একটা কমিটি দেয়া হয়েছে, যেই কমিটি কোনোভাবেই তারা মানতে চায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা সরাসরি স্বনামে দায়ী করেছে হাসনাতকে। আমি জানি না এটা নিশ্চয়ই হাসনাত আবদুল্লাহ তিনি ভালো বলবেন যে কেন করেছে, কিন্তু তাদের অভিযোগ হচ্ছে যে কমিটি দাখিল করা বলা হয়েছে সেই কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগের অনেকে রয়েছে, সেখানে বলা হয়েছে যারা আন্দোলন করেনি তারা রয়েছে। তাদের ভাষায় তারা বলেছে যে এই কমিটি অনেকটাই করা হয়েছে বিগত সরকারের অনেককে বাঁচানোর জন্য এবং নানাভাবে কথাবার্তা বলছে, যেগুলো একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তারা কথা বলেছে। প্রশ্নটা উঠে স্বাভাবিকভাবে এই পর্যায়ে যাচ্ছে কেন? কারণ আমরা প্রথম থেকে আমাদের কাছে মনে হচ্ছিল যেটা যাতে একটাই বোঝাতে তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে এখান থেকে, এবং যেহেতু প্ল্যাটফর্মটা হবে এবং প্ল্যাটফর্মটা তারা আন্দোলনটা করেছে চমৎকার। আমি তো বলবো যে 90-এ আমরা এই আন্দোলন দেখিনি, যে শব্দ চয়ন বাংলা ব্লকেট আমরা এই ধরনের শব্দ শুনিনি, যে কমপ্লিট শাটডাউন আমরা এভাবে শুনিনি, কিন্তু তারা যে ধরনের শব্দ চয়নের সাথে আমাদের পরিচিত করেছিল, তার মানে তাদের যে একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে সেন্ট্রাল কমান্ড পর্যন্ত তাদের চমৎকার বোঝাপড়া ছিল। আমার প্রশ্ন হচ্ছে নতুন বাংলাদেশ করার স্বপ্ন যারা দেখছে, যাদেরকে নিয়ে দেখা হচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিজে বলেছেন এই ছাত্ররা একটি বিরাট শক্তি, মানে এই ছাত্রদের মতো শক্তি অন্য কোনো প্রজন্মে এখনো আসেনি, যাদেরকে নিয়ে এত প্রত্যাশা, তাদের মধ্যে যদি বিভক্তি আসে, তাদের মধ্যে যদি একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি হয়, তাহলে সেটা কি দুঃখজনক নয়? সেটা কি জুলাই স্মৃতি যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে তাহলে তাদের আত্মা কি কষ্ট পাবে না? আমি বলছি না তাদের কি করণীয়, আমি বলছি না তাদেরকে, হতে পারে যারা আজকে যেই সংক্ষুব্ধ গ্রুপটি তাদের বিরুদ্ধে যে আরেকটি গ্রুপের বিরুদ্ধে প্রচারণা করছে, হতে পারে তার উদ্দেশ্যমূলকভাবে করছে, এটা আরও প্রকারান্তর কিছুদিন পরে গেলে আরও বোঝা যাবে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে
এটা শুরু থেকে কেন আরও প্রকাশ্যে তারা নিজেরা কেন আরও আগে ঘোষণা না দিয়ে হঠাৎ করে যখন নির্বাচনের আওয়াজটা আসলো ঠিক তখনই বলছে, তখন কিন্তু একটা প্রশ্ন জেগেছিল যে তাহলে এই আন্দোলন তারা যে সুন্দর সামাজিক ন্যায় আন্দোলন, ন্যায় নীতি প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলছে, সেইখান থেকে যখন রাজনীতি করতে যাবে, রাজনীতি করাটা প্রত্যেকের একটা নৈতিক অধিকার আছে, সেখান থেকে যখন তারা প্রকাশ্যে প্ল্যাটফর্ম নিয়ে আসছে ঠিক তখনই তাদের মতো এই বিভক্তিটা আসছে কেন? এখন তো কেবল 2টো জায়গা 3টে জায়গার কথা আসছে। আগামীতে এই মুহূর্তে এখন থেকে যদি কমিটি ঘোষণা করতে গিয়ে যদি সঠিক লোক নির্বাচন না করতে পারে, তাহলে কিন্তু প্রথমেই যদি নিজেদের মধ্যে বিভেদ আসে, তখন ছাত্রদের নতুন প্ল্যাটফর্ম নিয়ে মানুষের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি, যেভাবে আমরা দেখেছি, যাদেরকে দেখেছি প্রথম দিকে, আমরা নাহিদকে দেখেছি, আসিফ মাহমুদকে দেখেছি, মাহফুজ আলমকে দেখেছি, আক্তারকে দেখেছি, নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখেছি, রাফিকে দেখেছি, হাসনাত আবদুল্লাহকে, সার্জিসকে যেভাবে দেখেছি, অক্লান্ত পরিশ্রম করে আন্দোলন করে 3জন সরকারে গিয়ে বাকিরা সরকারের বাইরে থেকে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস যেভাবে ঢাকা থেকে মানে সারা দেশ চষে বেরিয়েছেন, রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত তারা অবাধে বিচরণ করেন, দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। নিশ্চয়ই তাদের সেই পরিশ্রম এবং কষ্ট বৃথা যাবে না, তারা অন্তত সেই চেষ্টা করবে। অন্যথায় নিজেদের মধ্যে যদি বিভক্তি বেড়ে যায়, নিজেদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, নিজেদের মধ্যে যদি একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি হয়, একে অন্যের প্রতি কাদা ছড়ে একে অন্যকে গাল মন্দ করে, তবে অঙ্কুরেই হয়তোবা একটি নতুন স্বপ্ন, অঙ্কুরেই হয়তোবা নতুন সম্ভাবনা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। নিশ্চয়ই আমরা সেরকম কিছু প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি সুন্দর বাংলাদেশ, আমরা সুন্দরের পূজারী, আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা আর অতীতের গ্লানির কথা মনে করতে চাই না। যে তরুণ প্রজন্ম বাংলাদেশকে একটা নেতৃত্ব দিয়ে একটা নতুন বাংলাদেশ দেখার রূপরেখা আনার কথা বলেছে, এই 18-20 কোটি মানুষকে, 18-20 কোটি মানুষ যাদের উপর আস্থা রেখেছে বা বিশ্বাস রেখেছিল, সেই বিশ্বাসের কেউ অমর্যাদা করবে না, এতটুকু প্রত্যাশা রেখে আজকের নাগরিক বার্তা এখানেই শেষ করছি। নতুন নাগরিক বার্তা, নতুন কোনো সংবাদ আসলে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন।